বন্যা দুর্গত এলাকায় নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচে নামলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। ত্রাণের জন্য হাহাকার, বাড়ছে নানা রোগবালাই। পৃথক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, জিয়াউল হাসান ও সাদেক খানের আবারও 5 দিন করে রিমান্ড। রাতে গ্রেফতার হন টিপু মুন্সি। আন্দোলনে সক্রিয় ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। সংঘর্ষ গুলিতে প্রাণ গেছে 73 জনের। নতুন দেশের অন্যতম অংশীদার তারাও, বলছেন সমন্বয়করা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নতুনভাবে বৃষ্টি না হওয়ায় বন্যা কবলিত পূর্বাঞ্চলের 11 জেলায় ধীর গতিতে নামছে পানি। তবে মানুষের দুর্ভোগ কমেনি এখনো। লক্ষ্মীপুরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে। পানি ধীর গতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে। এখনো 9.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। সবকটি উপজেলায় ঘরবাড়ি, সড়কও তলিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন তারা এখনো বাড়িতে ফিরতে পারেননি। তীব্র ত্রাণ সংকট দেখা দিয়েছে কুমিল্লার বন্যা দুর্গত এলাকায়। এই জেলার 14 উপজেলার সবকটি কমবেশি পানিবন্দী। সবচেয়ে খারাপ অবস্থা লাকসাম ও মনোহরগঞ্জে। নতুন উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় 500 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 50,000-এর বেশি মানুষ। নোয়াখালীর দুর্গত এলাকা থেকে খুব ধীরে কমছে বন্যার পানি। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ফিরতে পারছে না বসত ভিটায়। আশ্রয় কেন্দ্রে খাবার পাওয়া গেলেও ত্রাণের জন্য হাহাকার প্রত্যন্ত অঞ্চলে। দীর্ঘদিন শুকনো খাবার খেয়ে অতিষ্ঠ বানভাসীরা। বিশুদ্ধ পানিরও তীব্র সংকট। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন ইউনিয়ন। এদিকে মুছাপুর ক্লোজার ধসের কারণে কোম্পানিগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। ফেনীতে বন্যাজনিত কারণে এখন পর্যন্ত 17 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু ইউনিয়ন এখনও নিমজ্জিত। জেলায় 6 লাখ মানুষ পানিবন্দী। এখনও অনেকেই আশ্রয়কেন্দ্রে রয়েছেন। গ্রামের বাজারগুলোয় নিত্যপণ্য না থাকায় খাদ্য সংকটে বাসিন্দারা। যারা আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন তারা মেরামতে পার করছেন ব্যস্ত সময়। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব নোয়াখালীতে। সেখানে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, গতকাল তো নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল। আজ পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, এবং সেখানে কি বৃষ্টি রয়েছে নাকি রৌদ্রোজ্জ্বল সেখানে? আজকে যেটি আগের সংবাদে বলছিলাম, অনেকদিন পরে ঠিক সকাল থেকে একেবারে রৌদ্র ঝলমলে রোদ নোয়াখালীতে। আর পানি বাড়েনি এবং গতকাল থেকে কোনো ধরনের বৃষ্টি না হয় মূলত পানি কমতে শুরু করেছে। আমরা সকালে যেটি দেখেছি কমতে শুরু করেছে এবং খুব সকালে গিয়েছিলাম। আসলে যে এলাকাগুলোতে যাওয়া হয়নি এতদিন, একেবারেই নোয়াখালী থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে চর কাউনিয়া, চরমটুয়া, ওই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে একেবারে চরের প্রত্যন্ত অঞ্চল, যেখানে এখন পর্যন্ত কোনো ত্রাণের গাড়ি পৌঁছায়নি। আমরাও সেখানেও গিয়েছিলাম। তবে সেখানে আমরা দেখি যে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্থানীয় যে উদ্যোগে যে আশ্রয়কেন্দ্রে যে মানুষ আশ্রয় নিয়েছেন তাদেরকে 2 বেলা করে অন্তত খাবারের ব্যবস্থা করছেন। যেহেতু শুকনো খাবার অনেকদিন খেতে মনে হয়, তাহলে সম্ভাবনা রয়েছে যে যদি বৃষ্টি না হয় তাহলে এই অঞ্চলের যে বন্যা পরিস্থিতি সেটির আরও উন্নতি হবে এবং ধীরে ধীরে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের ঘর বাড়িতে ফিরতে শুরু করবে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা লক্ষ্মীপুরে যেতে চাই। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানবো। আমার সহকর্মী তাজনুর ইসলাম সেখানে রয়েছেন। তাজনুর, আজ লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার অবস্থা বিস্তারিত জানাবেন। মানুষ কি ঘরে ফিরছে সেখানে?
না দেখুন, ঘরে ফেরার মতো পরিস্থিতি এখনো হয়নি। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন এরই মধ্যে উঁচু যে বাড়িগুলো রয়েছে, দালানগুলো রয়েছে, সেখান থেকে আসলে ফেরার অবস্থা হয়নি। সেটি আপনি আমার আশপাশে অর্থাৎ ডানে বামে সামনে পেছনে যত জায়গা রয়েছে, আমরা একটি গ্রামে রয়েছি সদরের মূলত, সেই গ্রামে আপনি দেখতেই পাচ্ছেন যে সেখানে আসলে চলাফেরার জন্য একমাত্র বাহন এখন নৌকা, যার কারণে আমরা নিজেরাই একটি নৌকা সকালবেলাতে আমরা একটি স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাদের সহায়তায় আমরা একটি নৌকা নিয়েছি মূলত গ্রামের ভেতরকার পরিস্থিতি সেগুলো বোঝার জন্য। এবং আমাদের সাথে যেই স্বেচ্ছাসেবী সংগঠনের যে সদস্যরা রয়েছেন তারা আসলে বিভিন্ন রকমের সহায়তা সামগ্রী নিয়ে এই গ্রামের ভেতরে যে সমস্ত বাড়িঘর রয়েছে, যারা এখনও বাড়িতে অবস্থান করছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গ্রামের রাস্তাতে এত বেশি পানি, সেখানে আসলে স্বাভাবিকভাবে চলাফেরার কোনো রকমের সুযোগ নেই। সুতরাং ঘরে ফেরার যে ব্যাপারটা আপনি বলছেন সেটি কোনোভাবেই আসলে সুযোগ নেই। যে কটি বাড়িঘর এই গ্রামের আশপাশে রয়েছে সবাই কিন্তু এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু বাড়িঘর ছেড়ে দিয়েছে। এবং এই পাশে যে রঙিন বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন সেখানকারও আসলে একই অবস্থা। বেশিরভাগ বাড়ি এখনও প্রায় পরিত্যক্ত বাড়ি, অর্থাৎ 8-10 দিন ধরে সেখানে কোনো লোকজন নেই, যার ফলে জীবনযাপন এখানে আসলে ভীষণ রকম দূর হয়ে পড়েছে। যার কারণে একেবারে প্রান্তিক অঞ্চলে যারা, আমরা তো সদর থানায় রয়েছি, কিন্তু লক্ষ্মীপুরের অন্যান্য যেই থানাগুলো রয়েছে সেখানে যে গ্রামগুলো রয়েছে, একেবারে গভীরের যে গ্রামগুলো রয়েছে, সেখানকার মানুষের অবস্থা আরও বেশি খারাপ, সেটা আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি। কিন্তু সেই অবধি পৌঁছাতে পারা যে কারোর জন্যই অনেক বেশি দুঃসাধ্য কাজ। তবে তাদের কাছেও সহযোগিতার যে ব্যাপারটি সেটি পৌঁছানো দরকার। তাজনুর, ধন্যবাদ আপনাকে। বাড্ডা থানার হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এই আদেশ দেন। সকাল 7টায় আদালতে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে এলোপাতাড়ি গুলি চালানো হয়। সে সময় প্রাণ হারান মোহাম্মদ সুমন শিকদার। এই ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। এছাড়া আদাবর থানার হত্যা মামলায় জিয়াউল আহসান ও সাদেক খানকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাত 1:15 নাগাদ তিনি আটক হন। গুলশান 1-এর 123 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন স্বর্ণের দোকানে কর্মচারী মুসলিম উদ্দিন মিলন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। তাতে বিলুপ্ত সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনকে আসামি করা হয়েছে। দর্শক, রিমান্ডের বিষয়ে আরও খবর জানার চেষ্টা করব। সহকর্মী মনিরুল ইসলাম রয়েছেন। মনিরুল, আদালত প্রাঙ্গণেই আপনি রয়েছেন। রিমান্ড আবেদনে বাদী পক্ষের যুক্তি কী ছিল এবং আসামি পক্ষের আইনজীবী ছিল কিনা? জি, আসলে আজকে একটা অন্যরকম বা একটা অস্বাভাবিক কাণ্ডই ঘটে গেল আদালত পাড়ায়। কারণ হচ্ছে একদম ভোরবেলায়, যেটা এই গত কয়েকদিন ধরে দেখা যায়নি, হেভিওয়েট আসামি বা হচ্ছে যে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেফতার হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বেলা 3টার সময় তাদের রিমান্ড শুনানি হয় এবং প্রতিটা রিমান্ড শুনানি এরকম তাদেরকে দুপুরের পরে ডিবি থেকে আনা হয় এবং তাদেরকে 3টার দিকে আদালতে এজলাসে তোলা হয়। তো আজকে আমরা দেখলাম যে ঠিক ভোর 7টার দিকে এই হেভিওয়েট আসামি 4 জনকে হেভিওয়েট আসামিকে আনা হয় এবং এই আসামি বলতে সাবেক ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আনিসুল হক, তাদেরকে 4র্থ দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তাদেরকে নতুন একটা মামলায় রাজধানীর বাড্ডা থানায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার নামে এক যুবককে গুলি করে হত্যা মামলায় দেখানো হয়েছে। এবং এছাড়া মেজর জেনারেল জিয়াউল হাসান এবং আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য সাদেক খান, তাদেরকে আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ড বলেছে। এখন আজকে যেহেতু ভিন্ন পরিস্থিতি ছিল, সে কারণে আসামি পক্ষের আইনজীবীরা ছিল, তো রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বিভিন্ন ধরনের মামলা, বিভিন্ন জায়গায় পোশাক শ্রমিক হত্যা মামলা, এজাহারে এই আসামিদের নাম উল্লেখ না থাকলেও তারা নির্দেশদাতা ছিলেন, তারা ছিলেন
ছিলেন এসব হত্যা মামলায়। অন্যদিকে আসামিপক্ষ বলেছে আসামিপক্ষ তাদের এই রিমান্ড মঞ্জুর বাতিল চেয়েছে। যেহেতু তাদের নাম নেই সেক্ষেত্রে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা না হোক। তো তারপরেও বিরোধী পক্ষের শুনানি শেষে 5 দিন এবং 4 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একটা বিষয় না বললে নয় যে আসলে ভোরবেলা নিয়ে আসার কারণ কি আসামিদের, আপনি যা দেখছেন যে গত কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ আসামিদেরকে নিয়ে আসার সময় ডিম মারা হচ্ছে, বিভিন্ন ধরনের হামলা করা হচ্ছে, কেউ শারীরিকভাবে আহত হচ্ছেন বা হামলার শিকার হচ্ছেন। এই কারণেই হয়তো তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভোরবেলায় আসামি হাজির করা হয়েছে আদালতে। মনির, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানির দিন পেছানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে আদালত আগামী 2 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন। গত 11ই আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। তার আগে গত 7 আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকেও ডক্টর ইউনূসকে খালাস দেন আদালত। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল সেই আদেশ দেন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত 12ই জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ গত 11ই আগস্ট ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। কারফিউ বা গুলিবর্ষণ কোনো কিছুই থামাতে পারেনি ছাত্র জনতার আন্দোলন। সব বয়সীরাই নেমেছিলেন স্বৈরাচার হটাতে। উত্তাল আন্দোলনের দিনগুলোয় সক্রিয় ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। দফায় দফায় সংঘর্ষগুলিতে প্রাণ গেছে প্রায় 73 জনের। বিজয়ের পর এই শিক্ষার্থীরাই ক্যালিওগ্রাফি করে জানান দিয়েছেন নিজেদের শিল্পচেতনা। সমন্বয়করা বলছেন নতুন দেশের অন্যতম অংশীদার তারাও। সবার জন্যই দরকার বৈষম্যহীন রাষ্ট্র। আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নিজামুদ্দিন ও নাহিদ হোসেন। উত্তাল যাত্রাবাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন যত গড়িয়েছে ততই বেড়েছে ছাত্র জনতার অংশগ্রহণ। দেশের প্রতিটি জায়গায় তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তারা। মিছিলের সামনের সারিতে যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। প্রথম দফা কারফিউয়ের শুরু থেকেই যাত্রাবাড়ি, শনিরাখড়া, মাতুয়াইল এলাকা অবরোধ করে রাখে আশপাশের শিক্ষার্থীরা। পুলিশের মুহুর্মুহু গুলি থামাতে পারেনি কঠোর সেই প্রতিরোধ। জুলাইয়ের শেষ সপ্তাহ আর আগস্টের 5 দিনে নিহত হন অন্তত 73 জন মাদ্রাসা ছাত্র। যখন আবু সাঈদের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর মাধ্যমে সারা দেশে এই উত্তাপ ছড়িয়ে পড়ে এই আন্দোলনের, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। মনে হয়েছে আমার ভাইয়ের সাথে বৈষম্য করা হচ্ছে, তারাও আমার ভাই। আর দিন শেষে কিন্তু প্রত্যেক মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। মোহাম্মদ জহির উদ্দিন। পুলিশের গুলি কপালে লাগলেও কপালের জোরে বেঁচে যান তিনি। বলছিলেন ভয়ার্ত সেই মুহূর্তের কথা। পুলিশটা আমাকে টার্গেটে রাখছিল। পরবর্তীতে যখন আমি আরেকবার দুকি মেরে মারতে যাব, ওই সময় পুলিশটা গুলি করে। গুলিটা এসে প্রথমে দেয়ালে লাগে, দেয়াল থেকে আমার এখান ছুঁয়ে যায়। মোটামুটি ভালোই ক্ষত হয়েছিল। আমি পড়ে যাই। একটা মহিলা দেখে খুব জোরে একটা চিৎকার মারে, চারদিকে মানুষ জমা হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন সরকারি চাকরিতে কোটা বিষয়টি তাদের জন্য খুব প্রাসঙ্গিক না হলেও আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার তারা। ছাত্র সমাজ ছিল, সবাইকে নিয়ে যখন সামনে আলটিমেটাম দিয়ে সামনে আগাচ্ছিল তখনই পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে বেশি কাজলা পয়েন্টের, যাত্রাবাড়ি পয়েন্টের সবচেয়ে মূল এই আমাদের মাদ্রাসা গলি ছিল। তাদের সিলেবাস এবং আমাদের সিলেবাস কিন্তু একরকম না, যে কারণে একই রকম আন্দোলনে আমাদের সম্ভব ছিল না, যে কারণে তখন থেকে আমাদের প্রতিবাদ ছিল। আন্দোলন সমন্বয় করা এই শিক্ষার্থীর কথা মাদ্রাসার শিক্ষার্থীদের মূলধারার বাইরে রাখা যাবে না। নতুন বাংলাদেশ সাজাতে সবাই একসঙ্গে কাজ করতে হবে। যেই দর্শন, যে পলিটিক্সের উপর দাঁড়িয়ে, পলিটিক্যাল ফিলোসফির উপর দাঁড়িয়ে এই রেভলিউশনটা যেখান থেকে এসেছে, আমাদের প্রধান ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা হচ্ছে ইনক্লুসিভিটি। সবার জন্য একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করা, এবং সেখানে আমাদের এই যেটা বিশাল জনগোষ্ঠী, তারা আমাদেরই অংশ, আমাদের সমান নাগরিক।
5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সবার সাথে বিজয়ের আনন্দে মেতে ওঠেন মাদ্রাসার ছাত্ররা। দেয়ালে দেয়ালে আঁকা হয় আরবি হরফে লেখা নানা ক্যালিগ্রাফি। বলেন রং তুলিতে শান্তি এঁকে যাওয়ার কাজ চলবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডাকাত সন্দেহে 9 জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দিবাগত রাত 2টা নাগাদ আবাসিক এলাকার এফ ব্লকের 27 নম্বর সড়কের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে তারা। এই সময় ডাকাত দলকে ভবনের ভেতরে আবদ্ধ করে ফেলে শিক্ষার্থী ও সিকিউরিটি গার্ডরা। প্রত্যক্ষদর্শীরা জানান অন্তত 15 জনের একটি দল ডিজিএফআই পরিচয়ে বাড়িতে প্রবেশ করেছিল। তারপর শুরু করে লুটপাট। বাড়িটির বাসিন্দারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে যায়। প্রধান ফটকে তালা দেয়। পরে ডাকাত দলকে দড়ি দিয়ে বেঁধে রাখে তারা। সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ডাকাত দলের সদস্যদের থানা পুলিশের কাছে সোপর্দ করে।